হ্যালো বন্ধুরা, আমি তোমাদের দিদিমণি। অনেক দিন পর তোমাদের সাথে দেখা। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি একটা নতুন ইনিশিয়েটিভ নিয়ে এসেছি, সেটা হচ্ছে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সেস। এটা শুধু কারেন্ট অ্যাফেয়ার্স না, তার সাথে যে ব্যাকগ্রাউন্ড স্ট্যাটিক জিকেগুলো আছে সেগুলো আমরা কভার করব। তো এপ্রিল মাস থেকে শুরু করছি। আমরা তো প্রথম সপ্তাহের 1 থেকে 6 এপ্রিল যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ছিল, ইম্পর্টেন্টগুলো, এমনিতে তো কারেন্ট অ্যাফেয়ার্স অনেকই থাকে, কিন্তু শুধুমাত্র ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স এবং তাদের পিছনের যে স্ট্যাটিক জিকে সেগুলো তোমাদের সাথে ডিসকাশন করতে এসেছি। চলো আজকের ক্লাস শুরু করা যাক। কোশ্চেন ইংলিশে থাকলেও আমি বাংলায় ট্রান্সলেট করে দেবো এবং বোঝাবো বাংলাতেও, তাই তোমরা কোনো চিন্তা করো না। তো আমাদের প্রথম কোশ্চেন হচ্ছে, ফ্রম হুইচ ডে ইউনিফাইড পেনশন স্কিম কেম ইনটু এফেক্ট। মানে ইউনিফাইড পেনশন স্কিম, যেটা সংক্ষেপে ইউপিএস বলছে, সেটা সম্প্রতি নিউজে এসেছিলো। মানে সম্প্রতি সেটা চালু হয় জিনিসটা। তো সেইটা কবে থেকে চালু হয়? অপশানগুলো তোমরা দেখতেই পাচ্ছ। তো সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশান সি, 1 এপ্রিল 2025। দেখো 1 এপ্রিল যদি কেউ মনেও রাখে, তাহলে তাড়াহুড়োর মাঝখানে আবার অপশান বি 1 এপ্রিল 2024 করে দিও না। এটা কিন্তু 2025। এইগুলো তাড়াহুড়োর সময় কিন্তু খেয়াল রাখতে হবে। তো ইউপিএসটা কী জিনিস? ইউপিএস রিসেন্টলি লঞ্চ হয়েছে। তো এনপিএস, ন্যাশনাল পেনশন সিস্টেমের আন্ডারেই এইটা একটা স্কিম। এইটাতে হচ্ছে শুধুমাত্র যারা এনপিএসের আন্ডারে আছে আর সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি, তারাই শুধু এই ইউপিএস স্কিমটা লাগু করতে পারবে। এছাড়াও 1 এপ্রিল যে ডেটটা আছে, এই ডেটটাও কিছুটা ইম্পর্ট্যান্ট। যেমন এই ডেটে আরও হয়েছিল, দিল্লি আমাদের ক্যাপিটাল হয়েছিল। তারপরে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, যেটা ইন্ডিয়ার সেন্ট্রাল ব্যাঙ্ক, সেটা এস্টাবলিশ হয়েছিল। এবং আরও একটা ইম্পর্ট্যান্ট ডেট আছে, সেটা এই প্রশ্নের মধ্যেই আছে। তো সামনে যখন আমরা দেখব আরও স্লাইডসগুলো, তখন আমরা দেখব আর কি হয়েছিল 1 এপ্রিলে। তো চলো চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। বলেছে, রিসেন্টলি ইন হুইচ স্টেট অর ইউটি 37 কত্থক মহোৎসব 2025 ইজ সেলিব্রেটেড। মানে যে কত্থক ডান্স ফর্মটা আছে, কত্থক মহোৎসব, তো সেইটা 2025 সালে কোন স্টেট বা ইউটিতে সেলিব্রেটেড হয়? অপশান দেখতেই পাচ্ছ। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, নিউ দিল্লি। আমার বলার সাথে সাথে তোমরা নিজেরাও চেষ্টা করো উত্তর করার। তো এখানে উত্তর হয়ে গেল নিউ দিল্লি, অপশান এ। তো দেখো, কত্থক সম্পর্কে আমরা মোটামুটি কম বেশি সবাই জানি যে কত্থক হচ্ছে একটা ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স ফর্ম। তো এটার যে কত্থক মহোৎসব, এটাকে আরও বেশি প্রমোট করার জন্য একটা সেলিব্রেট করা হয়। 6 দিনের প্রোগ্রাম হয়, বিভিন্ন এক্সিবিশন হয়, পারফরমেন্স হয়। তো এটা নিউ দিল্লিতে হয়েছে, সেটাই আজকে মানে কারেন্ট অ্যাফেয়ার্সে ছিল। তো এটাকে হোস্ট করে হচ্ছে কত্থক কেন্দ্র। এই কত্থক কেন্দ্রটা কি? যে সঙ্গীত নাটক একাডেমি আছে, তারই একটা ইউনিট হচ্ছে কত্থক কেন্দ্র। আর এই যে সঙ্গীত নাটক একাডেমি, এটাও একটা ইম্পর্ট্যান্ট অটোনোমাস বডি। এটা হচ্ছে মিনিস্ট্রি অফ কালচারের আন্ডারে আসে। কত্থক যে শব্দটা, এই শব্দটা এসেছিল সংস্কৃত শব্দ কথা থেকে। কথা মানে হচ্ছে স্টোরি বা গল্প। তাহলে কত্থকের মাধ্যমে একটা গল্প বলা হয়, স্টোরি টেলিং করা হয়। আর এই স্টোরিগুলো কোথা থেকে পাওয়া যায়? যে বিভিন্ন এপিক্স থাকে, যেমন রামায়ণ, মহাভারত, বিভিন্ন মহাকাব্য, বিভিন্ন মন্দিরের যে রিচুয়ালস থাকে, সেইগুলো সম্পর্কে নেচে নেচে দেখানো হয়। এটা মেনলি অরিজিনেট করেছিল তোমার উত্তর ভারতে, আর স্পেসিফিক্যালি বলতে গেলে উত্তরপ্রদেশে। তো এই ছিল কত্থক সম্পর্কে কিছু বেসিক ডিটেলস। তো চলো নেক্সট স্লাইডে যাওয়া যাক। দেখো বলেছে, হুইচ কান্ট্রি রিসেন্টলি অ্যানাউন্সড ইটস মেম্বারশিপ ইন নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক। মানে নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্কে কোন দেশ সম্প্রতি নিজের মেম্বারশিপ ঘোষণা করেছে? অপশান তোমাদের সামনে আছে। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, ইন্দোনেশিয়া। এবার তাহলে নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক সম্পর্কে কিছু বেসিক জিনিস জেনে নিই। তো দেখো, এই ব্যাঙ্কটা তৈরি হয়েছিল 2014 সালে। কিসের জন্য? ব্রিক্স যে কান্ট্রিগুলো আছে, ব্রিক্সের যে দেশগুলো আছে, সেই দেশগুলোতে যে বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট হয়। যেমন ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট মানে ধরো কোথাও রোড তৈরি হবে অনেক বড়, বা কোনো ব্রিজ তৈরি হবে, এই সব গঠনমূলক যে উন্নয়নমূলক প্রজেক্টগুলো তৈরি হয়, সেখানে অনেক টাকার প্রয়োজন হয়। তো সেগুলো ফাইন্যান্স করার জন্য এই ব্রিক্সের আন্ডারে যেসব দেশগুলো আছে, সেইগুলোকে হেল্প করার জন্য এই এনডিবি তৈরি করা হয়। তো এই যে ব্রিক্স করছি, ব্রিক্স জিনিসটা কি? তো দেখো, 2001 সালে কয়েকটা দেশ, যেমন ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, এরা একত্রে আসে, দিয়ে একটা সংগঠন তৈরি করে, সেইটাকেই বলা হচ্ছে ব্রিক। 2001 সালে যখন এটা তৈরি হয়, তখন কিন্তু ব্রিক্স ছিল না, কারণ তখন সাউথ আফ্রিকা আসেনি। সাউথ আফ্রিকা পরে জয়েন হয়েছে। তো 2001 সালে তখন শুধু ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া আর চায়না ছিল। আর এইসব দেশের প্রথম অক্ষরগুলো একসাথে করে করে ব্রিক এরকম নামকরণ করা হয়। 2009 সালে এর প্রথম সামিট হয়, যেটা হয় রাশিয়াতে।
পরবর্তীকালে ব্রিক্স সম্পর্কে আমরা আরও কোশ্চেন দেখব, তখন আরও ডিটেলস জানবো। চলে এলাম পরের কোশ্চেনে। দেখো বলেছে হুইচ কান্ট্রি রিসেন্টলি ব্যান্ড ফেসবুক। মানে ফেসবুক তো আমরা সবাই জানি কী জিনিস, সবাই এখন প্রচণ্ড পরিমাণে রিলস বানাচ্ছি, সবাই ইউজ করছি। তো এই ফেসবুককে কোনো একটা কান্ট্রি ব্যান করে দিয়েছে। কেন ব্যান করেছে সেটাও আমরা দেখব। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, পাপুয়া নিউ গিনিয়া। তো এই পাপুয়া নিউ গিনিয়া বা পিএনজি ছোট করে বলছি আর কি, তো এটা হচ্ছে একটা আইল্যান্ড কান্ট্রি, মানে ছোট ছোট দ্বীপ হয় না সেই রকম, যেমন মালদ্বীপ হচ্ছে সেরকম। তো এটা হচ্ছে প্রশান্ত মহাসাগরে অবস্থিত। এর কারেন্সি হচ্ছে দ্য কিনা, আর ক্যাপিটাল হচ্ছে পোর্ট মর্সেবাই। এখনকার পরীক্ষাতে সব আনকমন জিনিসগুলো পড়ছে, তো যেহেতু এটা রিসেন্টলি নিউজে ছিল, তো এই কারেন্সি আর ক্যাপিটালটা পারলে একটু মনে রেখো। তো এরা ফেসবুককে কেন ব্যান করেছিল, যেটা সমস্যা প্রত্যেক সোশ্যাল মিডিয়ার, সেটা হচ্ছে ফেক নিউজ, ভুয়ো তথ্য, তারপরে হিংসাত্মক ইনফরমেশন ছড়ানো যেগুলোর কোনো মাথামুন্ডুই নেই, বা বিভিন্ন রকম ব্যান্ড জিনিস প্রচার করা, এইগুলো রুখতে গোটা ফেসবুকটাকে ব্যান করে দিয়েছে। চলে যাচ্ছি নেক্সট স্লাইডে। দেখো বলেছে হু হ্যাজ বিন ইলেক্টেড অ্যাজ দ্য চেয়ারম্যান অফ ইন্ডিয়ান ব্যাংক অ্যাসোসিয়েশন, বা সংক্ষেপে একে আইবিএও বলা হয়। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। ইন্ডিয়ান ব্যাংক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সম্প্রতি তাকে নির্বাচন করা হয়েছে, তো তার নাম কি? আশা করি এতক্ষণে এটা সবাই প্রায় জানবে। তো অপশান ডি হচ্ছে সঠিক উত্তর, চাল্লা শ্রীনিবাসালু শেট্টি। তো এই সিএস শেট্টি ইনি হলেন তেলেঙ্গানার একজন অধিবাসী। তো ইনি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার চেয়ারম্যান ছিলেন, আর রিসেন্টলি তাকে আইবিএ চেয়ারম্যান হিসেবে ইলেক্ট করা হয়েছে। তো আইবিএ কী জিনিস? আইবিএ কিন্তু কোনো সরকারি সংস্থা নয়, এটা একটা নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন। এটা এস্টাবলিশ হয়েছিল 1946 সালে, যার উদ্দেশ্য ছিল এর আওতায় যে ব্যাঙ্কগুলো থাকবে সেই ব্যাঙ্কগুলোর মধ্যে একটা হেলদি এনভায়রনমেন্ট ক্রিয়েট করা, ব্যাঙ্কগুলো যেন সঠিকভাবে নিজেদের কাজ করতে পারে সেগুলো দেখা। চলে যাচ্ছি নেক্সট স্লাইডে। এটাও খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। দেখো বলেছে হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ প্রাইভেট সেক্রেটারি অফ পিএম নরেন্দ্র মোদি। মানে সবাই জানি আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদির যে প্রাইভেট সেক্রেটারি, প্রত্যেক নেতামন্ত্রী মানে ইম্পর্ট্যান্ট নেতামন্ত্রী এরকম পিএস থেকে থাকে ম্যানেজ করার জন্য কাজগুলো। তো এরকম পিএস, নরেন্দ্র মোদির যে পিএস, সে রিসেন্টলি অ্যাপয়েন্ট হয়েছে। তো তার নাম কি? দেখো অপশানগুলো কিন্তু খুবই কনফিউজিং, কারণ এই সব কনফিউজিং অপশানেই তোমাদের আসল টেস্ট হবে। পরীক্ষার তাড়াহুড়োতে তোমরা সঠিক উত্তর জানা সত্ত্বেও কিন্তু ভুল করে আসবে, তাই জন্যই অপশানগুলো জেনে বুঝে এরকম রেখেছি। তো এখানকার সঠিক উত্তরটা হলো অপশান বি, নিধি তিওয়ারি। ছবিতে দেখতেই পাচ্ছ এই মহিলা, ইনি একজন ইন্ডিয়ান ফরেন সার্ভিস অফিসার। আর এই যে গুরুত্বপূর্ণ অ্যাপয়েন্টমেন্টগুলো হয় সেগুলো নিয়ন্ত্রণ করে ডিওপিটি, মানে ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং। চলে এলাম নেক্সট ইম্পর্টেন্ট নিউজে, সেটা হচ্ছে উৎকল দিবস। বলেছে উৎকল দিবস সেলিব্রেটেড অন 1 এপ্রিল ইজ ফাউন্ডেশন ডে অফ হুইচ স্টেট। দেখো প্রথমের দিকেই কিন্তু আমি বলেছিলাম 1 এপ্রিল আরও একটা ইম্পর্টেন্ট ডে আছে যেটা আমরা পরবর্তীকালে দেখব, তো এই কোশ্চেনটার জন্যই বলেছিলাম। তো 1 এপ্রিল আমরা আর একটাও দিবস পালন করি, উৎকল দিবস। এই অপশনের মধ্যে বলতে হবে কোন স্টেটের প্রতিষ্ঠা দিবস এইটা। তো এখানে সঠিক উত্তর হবে অপশান সি, ওড়িশা। অনেকেই উৎকল নামটা শুনে রিলেট করতে পারবে, তো যারা জানো না তাদের জন্য বলে রাখি, উত্তর হবে অপশান সি, ওড়িশা। তো 2025 সালে যে উৎকল দিবস সেলিব্রেট করা হয়েছিল সেটা হচ্ছে 88তম। আর এই ওড়িশার রাজ্যটা স্টেটহুড পেয়েছিল, মানে স্টেট হিসেবে পরিচিতি পেয়েছিল 1936 সালে। তো তার আগে উড়িষ্যা বেঙ্গল প্রেসিডেন্সির আন্ডারে ছিল। বেঙ্গল প্রেসিডেন্সিতে যেমন উড়িষ্যা ছিল, বিহার ছিল, বেঙ্গল তো ছিলই, তো এর মধ্যেই একসাথেই তাকে দেখা হতো। কিন্তু 1936 সালে 1 এপ্রিল এই উড়িষ্যার রাজ্যটাকে আলাদাভাবে একটা রাজ্য বলে ঘোষণা করা হয়, তাই জন্যই 1 এপ্রিলকে উৎকল দিবস বা উড়িষ্যার ফাউন্ডেশন ডে হিসেবে সেলিব্রেট করা হয়। চলে এলাম নেক্সট কোশ্চেনে, এটাও ভেরি 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 ইম্পর্ট্যান্ট। বলেছে হু হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড উইথ 34th সরস্বতী সম্মান পুরস্কার। দেখো সরস্বতী সম্মান পুরস্কার কিন্তু প্রত্যেক এক্সামের জন্যই খুবই ইম্পর্ট্যান্ট। তো এখানে সঠিক উত্তর হবে অপশান ডি, সাধু ভদ্রেশ দাস। এইটা হচ্ছে ওনার ছবি। তো ইনি হলেন একজন সংস্কৃতের পণ্ডিত, আর এই যে সরস্বতী সম্মান পেয়েছেন এটা হচ্ছে তার বুক
তার লেখা বই স্বামীনারায়ণ সিদ্ধান্ত সুধার জন্য। এবার আসি সরস্বতী সম্মান সম্পর্কে। দেখো এটা হচ্ছে একটা সাহিত্যিক পুরস্কার, মানে লিটারেরি ওয়ার্কের জন্য। এটা হচ্ছে কে বিড়লা ফাউন্ডেশন দেয়, প্রত্যেক বছরই হয়, কাউকে না কাউকে দেওয়া হয়। আর যে 22টা ল্যাঙ্গুয়েজ যে আছে আমাদের ভারতীয় সংবিধানের 8ম শিডিউলে, তো 22টা ল্যাঙ্গুয়েজের মধ্যে যে কোনো ল্যাঙ্গুয়েজেই খুব ভালো কোনো সাহিত্য লিখলে এই অ্যাওয়ার্ড প্রতি বছরই দেওয়া হয়। চলে যাচ্ছি নেক্সট স্লাইডে। দেখো বলেছে গুড়ি পাড়বা ইজ দ্য মেজর ফেস্টিভ্যাল অফ হুইচ স্টেট, মানে গুড়ি পাড়বা হচ্ছে একটা উৎসবের নাম। তো এই উৎসবটা কোন রাজ্যের একটা প্রধানতম উৎসব সেটা তোমাকে বলতে হবে। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ মহারাষ্ট্র। তো ছবিটায় দেখো কত সুন্দর, একটা লাঠির ওপর মালা পরিয়ে ঘরটাকে উল্টে এভাবে পালন করা হয়। ছবি দেখে পড়লে তোমার মনে রাখতে সুবিধা হবে। এটা অনেকটা বলতে পারো যেমন আমাদের পয়লা বৈশাখ হয়, সেরকমই এদের হচ্ছে মারাঠি নিউ ইয়ার সেলিব্রেট করা হয় এই গুড়ি পাড়বা দিয়ে। এটা কিনা হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী যে চৈত্র মাসের প্রথমেই ওইটাকে ধরা হয় গুড়ি পাড়বার দিন হিসাবে। পরের কোশ্চেনে চলে যাই। হুইচ ইসরো স্যাটেলাইট রিসেন্টলি ক্যাপচার্ড পোস্ট আর্থকুয়েক ইমেজেস অফ মায়ানমার ইন 2025? আমরা সবাই সোশ্যাল মিডিয়া থেকে দেখেছি মায়ানমারে কি ভয়াবহ ভূমিকম্প হয়েছে। তো এখানে প্রশ্ন করেছে যে ইসরো যে বিভিন্ন স্যাটেলাইট পাঠায়, সেই স্যাটেলাইটের মাধ্যমে ওই ভূমিকম্পের পরের যে বিধ্বস্ত ছবি সেটা কোন স্যাটেলাইটের মাধ্যমে তুলে ধরেছে। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি কার্টোস্যাট 3। গত 28শে মার্চ মায়ানমারে ভয়াবহ ভূমিকম্প হয়, যার মাত্রা ছিল 7.7 অন রিক্টার স্কেল। আমরা সবাই জানি রিক্টার স্কেলের মাধ্যমে ভূমিকম্পের তীব্রতা মাপা হয়। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ ইসরো থেকে যে ছবি পাঠানো হয়েছে তার বিফোর অ্যান্ড আফটার দৃশ্য তার। চলে যাচ্ছি নেক্সট স্লাইডে। এটা একটা ইন্টারন্যাশনাল খবর, সেটা হচ্ছে স্কারবরো শোল। প্রায়ই তোমরা হামেশাই নিউজে দেখে থাকবে এই নামটা। তো বলেছে স্কারবরো শোল হুইচ ইজ অফেন সিন ইন নিউজ ইজ লোকেটেড, মানে এটা একটা জায়গার নাম, এটা কোথায় অবস্থিত সেটা তোমাদেরকে বলতে হবে। তো এটা হচ্ছে একটা ডিসপিউটেড ল্যান্ড, মানে বিতর্কিত একটা জায়গা। আর এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি সাউথ চায়না সি। চায়না যেখানেই আছে সেই জায়গাটাই মানে ঝামেলা, ডিসপিউট, বিতর্ক লেগেই আছে। তো চলো একটু ডিটেলসে দেখে নিই। ছবিটা একটু বড় করেছি, দেখো ওপরে এই যে লাল রঙের এটা হচ্ছে চায়না, আর এই যে এইখানে সব অ্যারো যেদিকে আছে সেটা হচ্ছে স্কারবরো শোল। এটা হচ্ছে 220 কিলোমিটার ওয়েস্ট অফ ফিলিপাইন্স। দেখো ফিলিপাইন্স থেকে কিন্তু অনেক কাছে, কিন্তু তবুও চায়না এটাকে ক্লেম করে, তাই এটা প্রায়ই নিউজে থাকে। আর এটা হচ্ছে একটা কোরাল রিফ। কোরাল রিফ মানে হচ্ছে যে ওই প্রবালগুলো হয় না, যেটা অনেকে আংটি পরে, তো এই প্রবাল দিয়ে তৈরি একটা দ্বীপপুঞ্জ। চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। দেখো বলেছে হুইচ কান্ট্রি ইজ গোয়িং টু হোস্ট দ্য 6th বিমস্টেক সামিট। একটু আগেই আমরা দেখলাম ব্রিক্স, আর এটা দেখছি বিমস্টেক, আর এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি থাইল্যান্ড। আচ্ছা তোমরা বলো তো থাইল্যান্ডের ক্যাপিটাল কি? মনে করো ততক্ষণ আমরা বিমস্টেকটা একটু দেখে নিই। বিমস্টেক তৈরি হয়েছিল 6 জুন 1997। 1997 সালে ব্যাংকক ডিক্লারেশনের মাধ্যমে বিমস্টেক তৈরি হয়। এর যে কার্যালয় আছে সেটা হচ্ছে বাংলাদেশের ঢাকাতে। এই যে দেশগুলোর নাম আছে এইগুলো হচ্ছে বিমস্টেকের সদস্য। আর থাইল্যান্ডের ক্যাপিটাল মনে পড়লো, সেটা হচ্ছে ব্যাংকক। চলে যাচ্ছে নেক্সট কোশ্চেনে। এটাও দেখো বিমস্টেক সম্পর্কিত। বলেছে হুইচ কান্ট্রি অ্যাজিউম দ্য চেয়ারম্যানশিপ অফ বিমস্টেক ফর 2025 to 27। বিভিন্ন টাইম পিরিয়ডের জন্য বিভিন্ন দেশ এর চেয়ারম্যানশিপ নেয়। তো বলেছে 2025 থেকে 2027 সালের মধ্যে এই পিরিয়ডটাই বিমস্টেকের চেয়ারম্যানশিপ কে করবে। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি বাংলাদেশ। আর এর আগে চেয়ারম্যানশিপে ছিল থাইল্যান্ড, এখন হয়েছে বাংলাদেশ। চলে যাচ্ছি পরের কোশ্চেনে। বলেছে হুইচ সিটি ইজ গোয়িং টু হোস্ট 12th মেন্স এশিয়ান হকি 2025। তাহলে বলে ফেলো 12তম মেন্স এশিয়ান হকি কোন শহরে হতে চলেছে। সঠিক উত্তর হবে অপশন ডি রাজগীর। রাজগীর অবস্থিত বিহারে। দেখো পাটনাও কিন্তু বিহারে অবস্থিত, তো মনে রাখবে পাটনা নয়, এটা হচ্ছে রাজগীর। পরের কোশ্চেন হলো লিবা হ্যাজ বিন ফর্ম টু প্রমোট ট্রেড বিটুইন ইন্ডিয়া অ্যান্ড ড্যাশ। মানে লিবা হচ্ছে একটা অর্গানাইজেশন যেটা তৈরি করা হয়েছে আমাদের ভারতবর্ষ এবং অন্য একটা দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ককে প্রমোট করার জন্য। তো অন্য দেশটা কোনটা সেটা তোমাকে বলতে হবে। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ শ্রীলঙ্কা। এই লিবার ফুল ফর্ম হলো দ্য লঙ্কা ইন্ডিয়া বিজনেস অ্যাসোসিয়েশন, আর এটা শ্রীলঙ্কাতেই তৈরি করা হয়েছে। চলে যাচ্ছি পরের কোশ্চেনে। দেখো বলেছে হুইচ অর্গানাইজেশন হ্যাজ অর্গানাইজড ন্যাশনাল কনফারেন্স অন এনভায়রনমেন্ট 2025।
মানে অপশানে দেওয়া আছে এই সংস্থাগুলোর মধ্যে কোন সংস্থা এই ন্যাশনাল কনফারেন্স অন এনভায়রনমেন্ট 2025 সালে যেটা হয়েছে সেটাকে অর্গানাইজ করেছে। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল। আমাদের শ্রদ্ধেয়া রাষ্ট্রপতি মহাশয়া দ্রৌপদী মুর্মু যে 2025 সালের এই কনফারেন্সটা হয়েছিল সেটা বিজ্ঞান ভবন নিউ দিল্লিতে এটার উদ্বোধন করেন। এই যে এনজিটি বা ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল এটা হচ্ছে একটা স্ট্যাচুটারি বডি। স্ট্যাচুটারি বডি মানে হচ্ছে এমন একটা সংস্থা যেটা পার্লামেন্টে কোনো বিল পাস করে মানে অ্যাক্টের মাধ্যমে তৈরি হয়েছে। দেখো ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল অ্যাক্ট, এটার মধ্যে দিয়েই কিন্তু এনজিটি ফরমেশন হয়েছিল। আমাদের পরিবেশের বিভিন্ন রকমের সমস্যা দেখা যায়, সেইটা যাতে তাড়াতাড়ি সলভ করা যায় এবং যে ডিসিশনই নেওয়া হবে কোর্টের মাধ্যমে সেটা যেন তাড়াতাড়ি ইমপ্লিমেন্ট করা হয়, এই জন্যই এনজিটি তৈরি হয়। চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে, জিআই ট্যাগের কোশ্চেন দেখব। বলেছে কান্নাডিপ্পায়া এ ট্রাইবাল হ্যান্ডিক্রাফট গট জিআই ট্যাগ ফ্রম হুইচ স্টেট। আমরা জানি সময়ে সময়ে কিছু জিনিস কিছু রাজ্য থেকে জিআই ট্যাগ পায়, কেন পায় আমরা পরে দেখছি। তো এরকমই একটা জিনিস কান্নাডিপ্পায়া, এটা হচ্ছে এই যে যেমন ছবিতে দেখছো এরকম বাঁশের তৈরি ম্যাট বা আসন টাইপের জিনিস বলতে পারো, এগুলো বাঁশ দিয়ে তৈরি হয়। তো সেইটা রেকগনাইজড হয়েছে আমাদের দেশে। তো সেইটা কোন স্টেট থেকে বিলং করে তোমাকে বলতে হবে। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, কেরালা। জিআই ট্যাগের ফুল ফর্ম হচ্ছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ। এটা দেয় হচ্ছে মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। তো এটা কেন দেওয়া হয়, দেখো নাম শুনেই বোঝা যাচ্ছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন মানে কি বিভিন্ন অঞ্চলকে সেটা স্পেসিফাই করে। যেমন বিভিন্ন এলাকায় বিভিন্ন জিনিস প্রসিদ্ধ, যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গল বা উড়িষ্যার দিকে চা, তারপরে রসগোল্লা খুব বিখ্যাত। তো ওই রসগোল্লার মাধ্যমে যেন আমাদের স্টেট রিপ্রেজেন্ট করে, তার জন্য সেটাকে জিআই ট্যাগ দেওয়া হয়। আমাদের একটা গর্বের বিষয় হচ্ছে দার্জিলিং টি ফ্রম ওয়েস্ট বেঙ্গল, এটা প্রথম জিআই ট্যাগ পায়। এই জিআই ট্যাগের মাধ্যমে সেই জিনিসটাকে একটা স্বীকৃতি দেওয়া হয়, আর সেই এলাকার যারা লোকাল লোক তারাই যেন সেই জিনিসটাকে নিয়ে ব্যবসাটা করতে পারে, ইকোনমিক গ্রোথ যেন সেই অঞ্চলেই হয়, সেটা যেন বাইরে কেউ এইটা দাবি না করতে পারে যে এটা আমি তৈরি করেছি। এই জন্যই এই একটা মানে ইন্টেলেকচুয়াল প্রপার্টি হিসেবে এই ট্যাগটা দেওয়া হয়। পরের কোশ্চেন আবারও আর একটা জিআই ট্যাগ থেকে, সেটা হচ্ছে সৌদাগিরি ব্লক প্রিন্ট গট জিআই ট্যাগ ফ্রম হুইচ স্টেট। তো সৌদাগিরি ব্লক প্রিন্ট বলে একটা জিনিস দেখো ছবিতে দেখা যাচ্ছে, তো সেটাও জিআই ট্যাগ পেয়েছে। তো সেটা কোন রাজ্য থেকে, এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, গুজরাট। এই সৌদাগিরি ব্লকের মাধ্যমে, ব্লক মানে এই যে কাঠের মতো একটা ধরে আছে দেখছো না ওইটা, তো কি সুন্দর দেখো বরফি বরফি প্রিন্ট হয়ে যাচ্ছে কাপড়ের ওপর। তো এটা একটা টেক্সটাইল ফিল্ড থেকে এই জিআই ট্যাগটা দেওয়া হয়েছে। পরের কোশ্চেন হলো ওয়ার্ল্ড অটিজম অ্যাওয়ারনেস ডে ওয়াজ সেলিব্রেটেড অন হুইচ ডে। তো দেখো অটিজম একটা হেলথ ইস্যু, তো এর জন্য অ্যাওয়ারনেস ক্যাম্পেন করা হয়। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 2 এপ্রিল। অটিজম হলো একটা জন্মগত রোগ, মানে একটা সিমটম, যেটা হচ্ছে নিউরো ডেভেলপমেন্টাল মানে স্নায়বিক বিকাশগত একটা প্রবলেম, যার মাধ্যমে যে এই প্রবলেমটা থাকলে বাচ্চারা সোশ্যাল ইন্টারাকশান করতে পারে না, লোকজনের সাথে ঠিকভাবে মিশতে পারে না, কথা বলতে দেরি হয় বা একই কথা বারবার বারবার বলেই যায়, আর এটার কোনো কিওর হয় না। আর এর মধ্যেও আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে মেল বেবিরা, ছেলে বাচ্চারা এর মেয়েদের তুলনায় বেশি অ্যাফেক্টেড হয়। চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে, আবারও একটা দিবস সম্পর্কিত কোশ্চেন, সেটা হচ্ছে ন্যাশনাল মেরিটাইম ডে ইজ সেলিব্রেটেড অন। ন্যাশনাল মেরিটাইম ডে কবে পালিত হয় তোমাকে বলতে হবে। এর সঠিক উত্তর হলো অপশন ডি, 5 এপ্রিল। এই 5ই এপ্রিল 1919 সালে প্রথম ইন্ডিয়ার নিজস্ব একটা জাহাজ মুম্বাই থেকে লন্ডনে যায়। সেই দিনটা মনে রাখার জন্যই 5 এপ্রিলকে এই ন্যাশনাল মেরিটাইম ডে হিসাবে সেলিব্রেট করা হয়। চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে, বলেছে হুইচ ব্যাংক হ্যাজ ফান্ডেড ইন্ডিয়াস স্মাইল প্রোগ্রাম। ইন্ডিয়ার মধ্যে একটা স্মাইল নামক প্রোগ্রাম লঞ্চ হয়েছে, তো সেই স্মাইল প্রোগ্রামটাকে কে ফান্ড করছে, কোন ব্যাংক।
এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বা এডিবি। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের হেডকোয়ার্টার অনেক সময় জিজ্ঞাসা করে, তো এটা মনে রাখবে, এর হেডকোয়ার্টার হচ্ছে ম্যানিলা, ফিলিপাইন্স। আর এই যে স্মাইল প্রোগ্রামটা, এটা লঞ্চ করা হয়েছে ইন্ডিয়ার লজিস্টিক সেক্টরকে প্রমোট করার জন্য। লজিস্টিক মানে হচ্ছে ধরো কোনো পোর্ট হয়ে গেল, বন্দর হলো, রেল স্টেশন হলো, মানে যার মাধ্যমে যে ইনফ্রাস্ট্রাকচারগুলো থাকলে বাণিজ্য করতে সুবিধা হয় সেইগুলোকে গ্রো করা। চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। বলেছে হুইচ অর্গানাইজেশন হ্যাজ লঞ্চড ফ্রাম টু মিশন। ফ্রাম টু মিশন হচ্ছে একটা স্পেস প্রোগ্রাম, তো এটা কে লঞ্চ করেছে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, স্পেস এক্স। এই মিশনটা হবে 3 থেকে 5 দিনের জন্য, যেখানে কিছু মহাকাশচারী মহাকাশে যাবে এবং দেখবে যে যেসব মহাকাশচারীরা যায় ওখানে, সেখানে তাদের শরীরের মধ্যে কি কি চেঞ্জেস আসে বা শরীর অসুস্থ হলে কিভাবে সেইখানে কোপ আপ করা হবে, সেগুলোই দেখা হবে। নেক্সট স্লাইডে যাই। আর বাস দুটো কোশ্চেন আছে। বলেছে মাই ভারত ক্যালেন্ডার ওয়াজ লঞ্চড বাই হুম। মাই ভারত ক্যালেন্ডার কে লঞ্চ করেছে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, পিএম নরেন্দ্র মোদী। এটার পারপাস হলো যে এই যে গরম পড়েছে, তো সামার ভ্যাকেশন হবে সব স্কুলেই, তো সেই ভ্যাকেশনটা যেন বাচ্চারা কাজে লাগায়, মানে আরও যেন অ্যাক্টিভিটি বাড়ে, এনগেজিং হয়। যেমন স্কুল বন্ধ থাকবে, সেই সময়টা যেন কাজে লাগায়। কোনো নিয়ার বাই কোনো গ্রামে তারা ভিজিট করতে গেল বা কোনো বর্ডার ভিলেজ ভিজিট করতে গেল, তো এইসবের মাধ্যমে তারা যাতে সামার ভ্যাকেশনটাকে কাজে লাগাতে পারে, এটাই হচ্ছে পারপাস। নেক্সট আর লাস্ট কোশ্চেন হলো রিসেন্টলি হুইচ স্টেট সেলিব্রেটেড সারহুল ফেস্টিভ্যাল। তো সারহুল ফেস্টিভ্যাল কোন স্টেটে পালন করা হয় সেটা বলতে হবে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ঝাড়খণ্ড। ছবিতে দেখছো এটা একটা ট্রাইবাল ফেস্টিভ্যাল। যখন স্প্রিং সিজন আসে তখন শাল গাছে নতুন নতুন ফুল হয়, আর সেই ফুল দিয়ে যে দেবী হয় তাকে তারা পুজো দেয়। তো বাস আজকের লেকচার এখানেই শেষ হলো। কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানিও। দেখা হচ্ছে আবার নেক্সট সপ্তাহের সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। বাই বাই।